আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস বা কোন রকমের বেনিফিট আমরা সেখানে পেতে পারি নেগোসিয়েশনের মাধ্যমে। সেটা যদি আমরা বলতে পারি যে ঠিক আছে, আমাকে সেই জায়গাটাতে তুমি ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও, তোমার দেশের মানে র মেটেরিয়ালস দ্বারা উৎপাদিত পণ্য আমরা, তাহলে কিন্তু পোশাক শিল্প সেখানে, বিশেষ করে নিটওয়্যার শিল্প একটা বড় ধরনের সুযোগ কিন্তু সেখানে পেতে পারে। যদি এই অর্ডারগুলির পেমেন্ট ঠিক মতো না আসে বা আমরা যদি অর্ডারগুলি ক্যান্সেল হয়, তাহলে এটার যে র মেটেরিয়ালস এর ব্যাক টু ভেহিকলসের দায় পরিশোধ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তখন দেখা যাবে যে সেখানে ওভারডিউ হলেই, ওই ওভারডিউ হলে ওই দিন থেকেই আমাদের বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে একটা রেড মার্ক হয়ে আসবে কোম্পানির উপরে। তখন পরদিন থেকে সকল কার্যক্রম বন্ধ, ব্যাংকিং সকল ফ্যাসিলিটি বন্ধ, ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে। নতুন যে রুলস আসছে আইএমএফ এর প্রেসক্রিপশনে, সেগুলি কোনোটাই ইন্ডাস্ট্রির জন্য বা ইনভেস্টমেন্টের জন্য এটা মানে ভালো কোনো পদক্ষেপ নয়। তো সবকিছু মিলেই কিন্তু ইন্ডাস্ট্রি গত কয়েক বছর যাবতই খারাপ অবস্থার মধ্যে, এবং গত এক বছরে প্রায় 200-250 ফ্যাক্টরি কিন্তু আমাদের বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, উনি পারফেক্টলি বলেছেন যে এটা একটা সম্ভাবনাও বটে, এবং আমরাও বলি যে এখান থেকে একটা সুযোগ নেওয়ার অপরচুনিটি কিন্তু এখানে আছে। কিভাবে আমি সেটা একটু বলি। যেমন ধরেন যে বাংলাদেশে গত 2024 সালে 2.2 বিলিয়ন ডলার, অর্থাৎ $2,200 মিলিয়ন আমদানি ইউএসএ থেকে বাংলাদেশে হয়েছে। তার মধ্যে মেজর যেই কয়টা আইটেম, আমি যদি 4টা আইটেম ধরি, প্রথমটা হচ্ছে ধাতব কিছু কপার এবং অন্যান্য জাতীয় ধাতব পদার্থ, যেগুলো আসছে আপনার 550 মিলিয়ন ডলারের মতো, সেটা 10% ডিউটিতে বাংলাদেশে ঢুকেছে। দ্বিতীয়ত আসছে আপনার সয়াবিন, যেটা 350 মিলিয়ন ডলার। তৃতীয়ত এটা ডিউটি ফ্রি বাংলাদেশে ঢুকেছে। তারপর তৃতীয়ত হচ্ছে কটন। কটন বাংলাদেশ কিন্তু ইউএস এর কটনের সবচেয়ে বড় ইউজার এবং ইম্পোর্টার, তো সেটা আসছে $250 মিলিয়ন মতো। চতুর্থত হচ্ছে অ্যালকোহল, সেখানে ডিউটি রয়েছে। তো আমরা যদি তাদেরকে বিষয়টা বুঝাতে পারি যে দেখো, তোমার দেশের যে মেজর যে আইটেমগুলি বাংলাদেশে গিয়েছে, এগুলি প্রথমটা 1 নাম্বারটা হচ্ছে 10%, আর বাকি দুইটা ডিউটি ফ্রি গিয়েছে। অন্তত আমাদের একটা আইটেমে তোমরা আমাদেরকে ডিউটি ফ্রি দাও, তো সেটা হয়তো দিবে না। তো একটা আইটেম বলতে আমাদের $10 বিলিয়ন মধ্যে অলমোস্ট $8.5 বিলিয়ন কিন্তু পোশাক শিল্পের রপ্তানি। তো সেখানে যদি আমরা পোশাক শিল্পের যদি আমরা কিছু বেনিফিট সেখানে নিতে পারি, আমরা যদি এরপর বলি যে ঠিক আছে, তুমি এটা ডিউটি ফ্রি দিবে না, তাহলে অ্যাটলিস্ট নতুন করে যে 37% তোমরা ইম্পোজ করেছো, এটাকে প্রত্যাহার করে আগের 15.5-এর মধ্যেই তুমি সীমাবদ্ধ থাকো, তাহলে কিন্তু বাংলাদেশ এখানে অ্যাডভান্টেজ পাবে, সুযোগ পাবে। তৃতীয়ত আমরা একটা নেগোসিয়েশনে যেতে পারি, বাইলেটারাল একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টে। সেটা আমরা বলতে পারি যে যেটা ডোনাল্ড ট্রাম্পও তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন, বলেছেন যে তার দেশের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য যদি আমরা সেই দেশে রপ্তানি করি, তাহলে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস বা কোন রকমের বেনিফিট আমরা সেখানে পেতে পারি নেগোসিয়েশনের মাধ্যমে। সেটা যদি আমরা বলতে পারি যে ঠিক আছে, আমাকে সেই জায়গাটাতে তুমি ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও, তোমার দেশের মানে র মেটেরিয়ালস দ্বারা উৎপাদিত পণ্য আমরা, তাহলে কিন্তু পোশাক শিল্প সেখানে, বিশেষ করে নিটওয়্যার শিল্প একটা বড় ধরনের সুযোগ কিন্তু সেখানে পেতে পারে। এটা গেল একটা দিক। তো আমরা মনে করি যে এই তিনটার যে কোনো একটা নেগোসিয়েশন হওয়া সম্ভব। যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি সারা বিশ্বব্যাপী, এবং আমেরিকাতেও তিনি এই এই বিষয়টা তার যে ব্র্যান্ড ইমেজ কাজে লাগিয়ে আমরা সেখানে এটা নেগোশিয়েট করতে পারি বলে আমরা আমরা বিশ্বাস করি। এবং যেটা একটা সুযোগ, যে তিনটার যেটা বললাম, একটাও যদি নেওয়া যায়, তাইলেও কিন্তু পোশাক শিল্প বিশালভাবে উপকৃত হবে। আর পাশাপাশি বাংলাদেশ, আপনি দেখেন গতকালকেই ভিয়েতনাম এবং কম্বোডিয়া কিন্তু তাদের ট্যারিফ স্ট্রাকচারটাকে পুনর্বিন্যাস করে অলরেডি ওখানে প্রস্তাব পাঠিয়েছে। তো আমাদের আমাদের এখানেও এনবিআর এর বেশ কিছু জায়গা আছে যেগুলিতে ট্যারিফ পুনর্বিন্যাস করা যেতে পারে, বা সেখানে এমন কিছু জায়গা আছে যেখানে আননেসেসারি একটা হাই ট্যারিফ ধরে রাখা হয়েছে, এটা কোনো প্রয়োজন নাই, ওগুলি প্রত্যাহার করলেও দেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, যে আমরা অনেকদিন যাবৎ বলে আসছিলাম যে ম্যানমেড ফাইবারের উপর থেকে আমদানির যত রকমের ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি যা আছে, সেগুলি প্রত্যাহার করার জন্য, সেগুলি কিন্তু করা হয়নি। সেখানে অনেকগুলির উপরে এটি, এসডি, অনেক কিছুই সেখানে রয়েছে কিন্তু। তো এগুলি যদি প্রত্যাহার করে দেয়, কারণ এই র মেটেরিয়ালস কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয় না, এটা প্রত্যাহার করলে
পোশাক শিল্প যেমন ডাইভার্সিফাইড প্রোডাক্টে যেতে পারবে এবং একই সাথে ভ্যালুয়েটেড প্রোডাক্টও যেতে পারবে, এটা বাংলাদেশের জন্য বরঞ্চ উপকার হবে। এরকম দেখে দেখে বেশ কিছু জায়গায় যদি আমরা পুনরায় এখানে রিস্ট্রাকচার করে দিতে পারি এই ট্যারিফগুলির, তাহলে সেখানেও, যেটা ভিয়েতনাম এবং কম্বোডিয়া করে ফেলেছে, সেখানেও কিন্তু আমরা একটা অ্যাডভান্টেজ কিন্তু আমরা নিতে পারবো। যার ফলে আমরা মনে করি এই জায়গাটাতে অ্যাডভান্টেজ নেওয়ার একটা সুযোগ আছে, যদি আমাদের নেগোশিয়েট করতে সরকারের যে লেভেলে যারা যাবেন তারা যদি সাকসেসফুলি সেটা করতে পারেন। হ্যাঁ, যদি সাকসেস না হয় তাদের, মানে আপনি যেটা তিনটা উপায়ের কথা বলছেন, হ্যাঁ, যদি সাকসেস না হয় তাহলে আমাদের জন্য বড় ধরনের সংকট অপেক্ষা করছে। প্রথম সংকট হচ্ছে, আমরা যদি মনে করি যে এখন এই মুহূর্তে আমাদের হাতে যে অর্ডারগুলি, ধরেন প্রতি মাসে 0.8 বিলিয়ন অর্থাৎ 800 মিলিয়নের উপরে কিন্তু বাংলাদেশ থেকে আমেরিকাতে পোশাক রপ্তানি যায়। তো এই 800 মিলিয়ন যদি আমরা ধরি, অ্যাটলিস্ট ধরেন আগামী 4-5 মাসের অর্ডার যদি আমাদের হাতে থাকে, তাহলে $4 বিলিয়ন বা $3.5 বিলিয়ন অর্ডার কিন্তু আমাদের হাতে বর্তমানে আছে আমেরিকার। এখন এগুলির ভবিষ্যৎ কি? যদি এগুলির উপরে যদি এই ডিউটি ইম্পোজ হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য খুব কঠিন হবে, এবং বাইরেরা যদি কোনো কারণে এই অর্ডারগুলি ক্যান্সেল করে বা রিডিউস করে দেয়, তাহলে কিন্তু আমরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হব। শঙ্কার জায়গাটা ওই জায়গায়। এরপরে বর্তমানে যেটা অন দা ওয়ে টু ইউএসএ বা শিপে আছে, মানে যাওয়ার পথে আছে, সেগুলির ভবিষ্যৎ কি ইত্যাদি নানা রকমের সংকট কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে পলিসিগুলি, ম্যাক্সিমাম পলিসির মধ্যেই কিন্তু আমরা, যেমন ধরেন যদি এই অর্ডারগুলির পেমেন্ট ঠিক মতো না আসে বা আমরা যদি অর্ডারগুলি ক্যান্সেল হয়, তাহলে এটার যে র মেটেরিয়ালস এর ব্যাক টু ভেহিকলসের দায় পরিশোধ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তখন দেখা যাবে যে সেখানে ওভারডিউ হলেই, ওই দিন থেকেই আমাদের বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে একটা রেড মার্ক হয়ে আসবে কোম্পানির উপরে। তখন পরদিন থেকে সকল কার্যক্রম বন্ধ, ব্যাংকিং সকল ফ্যাসিলিটি বন্ধ, ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে। এমনিতেই বহু ইন্ডাস্ট্রি বর্তমানে বন্ধ হওয়ার উপক্রম, বর্তমান প্রেক্ষাপটে নানা সংকটের কারণে। যদি নতুন করে আপনি বলছেন যে 5 আগস্টের পরের কথা বলছেন নাকি আগে থেকেই এরকম বন্ধ? না, এটা আগে থেকে, 5 আগস্টের পরে থেকে তো নানা সংকট আছেই, কিন্তু গত সরকারের শেষ 1-1.5 বছরে ব্যাংকিং যে পলিসিগুলি হয়েছে বা অর্থ মন্ত্রণালয় যে পলিসিগুলি দিয়েছে, বিশেষ করে রপ্তানি খাতের জন্য, এগুলি সবগুলি বাংলাদেশের রপ্তানি খাতকে মানে ক্ষতিগ্রস্ত করেছে এবং করছে এখনো। আমি যদি দু একটা উদাহরণ দিই, যেমন ধরেন IMF এর প্রেসক্রিপশনে কি করা হলো, প্রথমে ইডিএফটা বন্ধ করে দেওয়া হলো। এটা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত বা ডিজাস্টার করেছে এই সেক্টরকে, এটা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত আসি যে আমাদের যে আপনার গত বছর ফেব্রুয়ারি মাস থেকে হঠাৎ করে এলডিসি গ্রাজুয়েশনের দোহাই দিয়া হঠাৎ করে ইনসেন্টিভ বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা 2026 সালে এলডিসি গ্রাজুয়েশন হলেও আরো 3 বছর এই সুযোগটা আমাদের নেওয়ার মতো WTO রুলসই কিন্তু আছে। কিন্তু আমরা সেটা না নিয়ে হঠাৎ করে গত বছর থেকে 2 বছর আগে থেকে বন্ধ করে দিলাম। এটা আমাদের জন্য আরেকটা ডিজাস্টার রয়েছে। এরকম বেশ কিছু পলিসি, যেমন আপনার লোন ক্লাসিফিকেশনের নতুন যে রুলস আসছে IMF এর প্রেসক্রিপশনে, সেগুলি কোনোটাই ইন্ডাস্ট্রির জন্য বা ইনভেস্টমেন্টের জন্য এটা মানে ভালো কোনো পদক্ষেপ নয়। তো সবকিছু মিলেই কিন্তু ইন্ডাস্ট্রি গত কয়েক বছর যাবতই খারাপ অবস্থার মধ্যে, এবং গত 1 বছরে প্রায় 2 থেকে 250 ফ্যাক্টরি কিন্তু আমাদের বন্ধ হয়ে গিয়েছে। এই সংকট যদি হয়, তাহলে আরো অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্প, এগুলি টিকে থাকা, বেঁচে থাকা খুব কঠিন।